বেশ টক টক ঝাল ঝাল। মুখটার পুরো স্বাদ বদল করে দিল। না, এবার সবার দিকে যাই। ফাটাফাটি চানাচুর, ফাটাফাটি একেবারে। কি মন্ত্রী, তুমি কোথায় হাওয়া খাচ্ছিলে এতক্ষণ? না না, মানে মহারাজ ওই ওই বাগানে একটু মানে কিন্তু তোমার মুখে ওসব কি যেন লেগে রয়েছে। চানাচুর মনে হচ্ছে। বাবা, কি যেন গেল আমার পায়ের উপর দিয়ে। ইঁদুর, ইঁদুর ঢুকিয়াছে, ইঁদুর। ও ইঁদুর, বাঁচাও ইঁদুর। ওই তো ইঁদুরটা, ওই তো ইঁদুরটা। আরে না চেঁচিয়ে ধরো না বেটাকে। আমার ফলে লাভ দিল। ঠিক তোমার পায়ের মাঝে দাঁড়িয়ে আছে, ধরো না। আরে সেনাপতি, একা না পারলে প্রহরীদের ডাকো। যা ফসকে গেল। এভাবে হবে না মহারাজ। এভাবে হবে না। আরে বলে ফেলো তাহলে, ছোটাপট। একটা জাল আনলেই তো হয়ে যায় মহারাজ। এই সেনাপতি, জাল নিয়ে এসো না, ফটাফট। তাহলে দেখলেন তো মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না। আবার বড় বড় বকনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তোমার যা সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে, ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও, এ কম তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও। দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। ইগো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা হতকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা। না নিলে থাক। না গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল।
এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল। সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো। সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন হাত দিয়েছি তখন। মালা আছে, মালা মাত্র 2 টাকায় বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার আসুন। কাছে এত সস্তা গাঁদা মালা। মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আরে, আমাকে দাও, আরে, আমাকে দাও। আমাকে দাও না, আমাকে একটা দাও না, আমাকে দাও। আরে আবার আমাকে দাও, আমাকে দাও। দেখি 1 2 বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, উহ, বাবা কি দাপট বৃষ্টি! ও, সঙ্গে আবার কি ঝড়! দৌড়তে হবে, দৌড়ই দৌড়ই। কি মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। যাক না, যাক যাক। যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না, তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো, ওই ঘোড়ায় চেপে। কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি, এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ, বাবা বাবা, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি। আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা
এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, ফুলালাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন, চলো চলো গো চলো। কিন্তু তুমি ওদের কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব। কি যে করছো আর কেনই বা করছো, কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে 2 দিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বৎস আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজের ছুটি নিয়েছে মন্ত্রী মশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও, তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1 লক্ষ টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে এর টেকো ঘাসুরে। মন্ত্রী মশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। কিন্তু ওই যে বললাম, 1 লক্ষ টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি? তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1 লক্ষ টাকার কমে কিছুতেই বিক্রি করব না। ব্যাস।
এতো মুহা ডেপো একগুয়ে ঘাছুরে, হ্যাঁ? এখন এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1,00,000 টাকা। হ্যাঁ, এ কি মগের বললুক নাকি? কে, কার এত সাহস যে ঘাসের জন্য 1,00,000 টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না ওই মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুড়ে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1,00,000 টাকা দাম দিলে দেব। এই ঘাসুড়ে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন। তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি, এ যে আবার সেন্টুতে মারছে, হ্যাঁ? না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? ওই তো, এবার পথে এসে গেছেন। তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুড়ে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, গুলটে, এই গুলটে, গুলটে দা, ও গুলটে দা, গুলটে। চল না দিদি, দেরি হয়ে যাবে, দাঁড়া না। গুলটে, গুলটে। কি রে, শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল তাড়াতাড়ি চল। এই যে, দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে একটু নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা, আস্তে আস্তে চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন?
ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না? কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন কি যেন কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি। উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি কি যেন কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই। আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক। তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। ধুস ধুস, ধুস উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এই অসম্ভব, অসম্ভব। দূর, একদম বাজে মতলব। এটা একটা উপায় হলো? প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও। এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, একমাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে,
কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এ যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত, এই ব্যাপার। হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ। এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো? তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না। আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5,000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখব। সে কি, 4 মাস তুই রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই, গোপালের রচনা কত দূর? খবর নিন, খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো 1 মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ। কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে ভয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিল। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে
এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ। আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি ঠিক ঠিক। তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর, একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। ছিঁড়ে ফেলো, বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো। তোমার ওই মহাভারত চাই না। দেখো কাণ্ড। চাই না আমি। সে কি, এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল নষ্ট করে ফেলবো হুজুর? বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে 5,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর 5 কান করো না। উজির, কালকে 5,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিদেয় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি, এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে 2,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলাম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু
লিখতে হয় কি না